সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি উল্লেখযোগ্য পরিবর্তন সকলের নজর কেড়েছে। একবারে মূলধারার গণমাধ্যমে এবং বিদেশি কূটনৈতিকদের কাছে জামাত ইসলামীকে নিয়ে আলোচনার এজেন্ডায় এসেছে এক নাটকীয় মোড়। একসময় ৭১ বা মৌলবাদ নিয়ে প্রশ্ন করা হতো দলটির নেতাদের। এখন সে টপিক এজেন্ডায় খুব একটা দেখা যায় না, বরং এখন আলোচনা হচ্ছে জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তবে তারা দেশ কিভাবে পরিচালনা করবে, তাদের বিদেশ নীতি কী হবে, অর্থনীতি কিভাবে ঢেলে সাজাবে, এসব নিয়ে। একসময় সেখানে তাদের ১০টা আসন পাওয়ার সম্ভাবনাও প্রশ্নবিদ্ধ ছিল, আর এখন তাদের ভবিষ্যৎ নীতি ও ভীষণ নিয়ে রীতিমতো টকশোতে আলোচনা হচ্ছে। এই যে অপ্রত্যাশিত পরিবর্তন বিএনপিপন্থী বুদ্ধিজীবী মহলে গভীর হতাশার জন্ম দিয়েছে। বিএনপির এক বুদ্ধিজীবী রাসেল হিমাদ্রি ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, মিডিয়ার আলোচনার টপিক জামায়াত ক্ষমতায় আসলে কি করবে। এটি একটি আত্মঘাতী বিষয় এবং এর কারণে জামায়াতের গণধিক্কারের সম্মুখীন হওয়া উচিত ছিল। তিনি এটাকে পাগলামি আখ্যা দিয়ে বলেছেন, এমন আলোচনা দেশ নিয়ে চলে না, বরং এটি মিডিয়ার বদমাশি ও বিএনপির দুর্বলতাকে স্পষ্ট করে তুলেছে। হিমাদ্রির মতে, যে দলের ১৩টা আসন পাওয়ার সম্ভাবনাই অনিশ্চিত, তাদেরকে ক্ষমতায় আসার কথা জিজ্ঞেস করে জনগণের মধ্যে অচেতনভাবেই এই ধারণা ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে জামায়াতও ক্ষমতায় আসতে পারে। অথচ আলোচনার মূল বিষয়বস্তু হওয়া উচিত ছিল বিএনপির নীতি এবং ভিশন। তার আক্ষেপ, জামায়াতে যেন ঠিক করে দিচ্ছে কোনটা নিয়ে আলোচনা হবে আর কোনটা হবে না, যা প্যাথেটিক ছাড়া আর কিছুই না। শুধু দেশের সাংবাদিকরাই না, বিদেশ কূটনৈতিকরাও জামাতের প্রতি তাদের আগ্রহ ঘুরিয়ে দিয়েছেন। তারা জামাত আমিরের সাথে সাক্ষাৎ করে জানতে চাইছেন, যদি দাঁড়িপাল্লা সংসদের ড্রাইভিং সিটে বসে তবে তারা ব্যবসা বাণিজ্য, ব্যাংক, বিমা, বৈদেশিক সম্পর্ক কিভাবে ঢেলে সাজাবেন, দেশে গণতন্ত্র ও বাক স্বাধীনতা কিভাবে পুনরুদ্ধার করবেন এবং সংবিধান ও আইনের উপর তাদের নীতির কী প্রভাব পড়বে। পরিস্থিতি আসলে এমন দাঁড়িয়েছে যে জামায়াত আমিরের বাসভবনে প্রায় প্রতিদিনই কোনো না কোনো দেশের রাষ্ট্রদূত বা প্রতিনিধি গিয়ে হাজির হচ্ছেন। আজ আর্জেন্টিনা, তো কাল ব্রাজিল, পরশু সুইডেন, তো পরশু চীন। হঠাৎ করেই কূটনীতিকরা জামাত ইসলামীকে এতটা গুরুত্ব কেন দিচ্ছেন? একটি পরিসংখ্যানের দিকে নজর দিলে বিষয়টি পরিষ্কার হয়। মিডিয়ায় প্রকাশিত তথ্য অনুযায়ী গত সেপ্টেম্বরে বিশ্বের ১৯টি দেশ এবং ৩টি সংস্থার রাষ্ট্রদূত, প্রতিনিধি ও কূটনৈতিকরা জামায়াত ইসলামীর সঙ্গে সাক্ষাৎ এবং বৈঠক করেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন পর্যন্ত অন্তত ৩৫টি দেশের রাষ্ট্রদূত, প্রতিনিধি ও কূটনৈতিকদের সাথে বসেছেন জামায়াতের নেতারা। সদ্য শেষ হওয়া সেপ্টেম্বর মাসেই কূটনৈতিক পাড়ায় বেশ সক্রিয় ছিল জামায়াত ইসলামী। সবশেষ ৪ দিনে স্পেন, সুইডেন, আর্জেন্টিনা ও ভুটানের রাষ্ট্রদূতরা জামায়াত ইসলামীর সঙ্গে বৈঠক করেছেন। পুরো মাসে চীন, রাশিয়া, ফ্রান্স, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, পাকিস্তান, ব্রাজিল, ফিলিস্তিন, সিঙ্গাপুর, নেদারল্যান্ড, এস্তোনিয়া, পোল্যান্ড, লুক্সেমবার্গ, ভ্যাটিকান সিটি, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও কূটনৈতিকরা জামায়াতের সাথে বৈঠক করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, বিভিন্ন জরিপ, রাজনৈতিক প্রেক্ষাপট, ডাকসু ও জাকসুতে জামায়াতের ভূমিধস জয় এবং বিএনপির প্রতি ভোটারদের অনীহার কারণেই বিদেশিরা ধরেই নিয়েছেন আগামী নির্বাচনে ক্ষমতায় আসার জোর সম্ভাবনা রয়েছে তাদের। তাই দলটির সাথে এখন থেকেই ভালো সম্পর্ক রাখতে চাইছেন, কারণ ভূ রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ এশিয়ার অন্যতম বড় খেলোয়াড়। শুধু জামাত নয়, বিদেশিরাও গুরুত্ব দিচ্ছেন ছাত্র শিবিরকে। সাধারণত বিভিন্ন দেশের হাই কমিশনের সাথে বাংলাদেশের ছাত্র সংগঠনগুলোর খুব একটা যোগাযোগ না থাকলেও শিবিরের সাথে দেখা গেছে দহরম মহরম। মধ্যপ্রাচ্যের দেশগুলো তো আছেই, সাথে মালয়েশিয়া ও চীন যোগাযোগ বাড়িয়েছে ছাত্র শিবিরের সাথে। তবে জামায়াতের ক্ষমতায় আসার ব্যাপারে রাসেল হিমাদ্রির মতো বিএনপির আরও হাজারো বুদ্ধিজীবী হতাশ এবং চিন্তিত। মাহমুদুল হাসান নামের একজনের বাস্তব অভিজ্ঞতা বিষয়টি আরও স্পষ্ট করেছে। তিনি লিখেছেন, বিএনপির জন্য অ্যালার্মিং পিরিয়ড চলছে। মাঠের ভোটের ফ্লো পুরোপুরি বিএনপির এগেইনস্টে যাচ্ছে। ভোট কার পক্ষে যাচ্ছে সেটা বড় কথা না, কিন্তু সাধারণ মানুষের একটা বিশাল অংশ বিএনপিকে চাচ্ছে না, এটাই বড় কথা। তাহলে সবাইকে ভোট জামায়াতকেই দিবে? এখানে একটা জটিল বিষয় আছে। জামায়াতের নাম এখনও মুখে উচ্চারণ করতে অনেকেই ভয় পাচ্ছেন। তারা ভোট দেবেন এই কথাটা সরাসরি বলতে সংকোচ বোধ করছেন, জড়তা কাজ করছে কিংবা লজ্জা লাগছে। তবে জড়তা বা ভয় আগের চেয়ে অনেক কমে এসেছে। অনেকেই সরাসরি বলছেন জামায়াতকেই ভোট দেবেন, যা আগে কখনোই ছিল না। জামাত যুদ্ধপরাধী, জামাত পাকিস্তানপন্থী, এটাই যদি কেবল হয় বিএনপির শক্তি, বিএনপির ন্যারেটিভ, তাহলে তারা ভুলের রাজ্যে বাস করছে। এসব কথায় দোদুল্যমান ভোট আসবে না। অন্যের দুর্বলতা কখনো জাতীয় রাজনীতিতেই নিজের শক্তি হতে পারে না। নিজের দলের শক্তি হচ্ছে নিজের দলের শক্ত ন্যারেটিভ, কিন্তু সেই ন্যারেটিভ এখনও জাতির সামনে হাজির করতে পারেননি বিএনপি। মাহমুদ বলেন, তিনি মানিকগঞ্জে গিয়ে চায়ের দোকানে সন্ধ্যা থেকে বসে মানুষের আলাপ আলোচনা শুনলেও কারো কাছে বিএনপির কোনো কথাবার্তা পাননি। অর্থাৎ বিএনপিকে কেন ভোট দিতে হবে বা দেওয়া উচিত এমন কোনো বয়ান মাঠেই নেই। ভেতরে ভেতরে থাকলেও সাধারণ মানুষ এর কিছুই জানে না। আওয়ামী লীগ যেমন উন্নয়নের একটা ন্যারেটিভ দাঁড় করাচ্ছে এবং খুবই শক্তিশালী ছিল সেই ন্যারেটিভ, তারপরও দুর্নীতির কারণে সেই ন্যারেটিভ ফেল করেছে। কিন্তু বিএনপি এখনও জাতির সামনে কিছুই উপস্থাপন করতে পারেনি, যা নিয়ে নির্বাচনের আগে মানুষ আড্ডায় তাকে নিয়ে আলাপ করতে পারে।
সে অস্ত্র এখনও বিএনপি বা তার কর্মীদের হাতেই নেই, তাই তাদের পক্ষে নির্দিষ্টভাবে যুক্তিতর্ক হাজির করার কোনো সুযোগও নেই। খালেদা জিয়া এবং জিয়াউর রহমান তার দলীয় কর্মীদের জন্য অনেক বড় কিছু, কিন্তু সেটা সাধারণ মানুষের কাছে তেমন ম্যাটার করে না। এ আলোচনা ধোপে টিকবে না, এটা ভোটের আর্গুমেন্ট হতে পারে না। তাই বিএনপির জন্য অতীব জরুরি হলো নির্বাচনের জন্য একটা স্লোগান ঠিক করা, যাকে সামনে রেখে মানুষ আলাপ আলোচনা করবে, বিএনপির পক্ষের লোকেরা অন্যদের কনভিন্স করবে, ভোট চাইবে। সেসব না করে কেবল দলীয় কর্মীদের নিয়ে মিছিলে লোক সমাগম কত হলো সেই হিসাব করে বসে থাকলে তো সর্বনাশ হবে। বাংলাদেশপন্থী আর অমুক তমুকপন্থী বিষয়টিকে মূল ন্যারেটিভ বানিয়ে তার উপর ভরসা করে বসে থাকলে নিজেরাও হারবেন, বাংলাদেশকেও হারাবেন বলেই মনে করেন মাহমুদ। মাহমুদ শেষ কথায় বলেন, নির্দিষ্ট বাবুল থেকে বের হন, বাহিরের মানুষের কথা শুনুন। যারা বটবাহিনীর ভোটের কথা বলে ডাকসুতে হারিয়েছে তাদের কথা শোনা বাদ দেন। দলীয় কর্মীরা কখনো দলের বিষয়ে নেগেটিভ কথা বলবে না, কারণ তাদের নিজের স্বার্থ রয়েছে। তার নিজের পথ তার কাছে বেশি মূল্যবান, তাই তারা সত্য গোপন করে আর এখনও তাই করছে।